নয়, তোমাকে আমরা একটা চরিত্রের জন্য ভেবেছি, সেটা কি তুমি করতে রাজি হবে? আমি এ শহরের নই, কি শহর ছাড়তে চাই না, শহরের জন্য কিছু করতে চাই। নমস্কার, পডকাস্ট উইথ অর্ণবের আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ণব। আমাদের অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশেষ বিশেষ মানুষদের নিয়ে আসি। আজকে যাকে নিয়ে এসেছি তার পরিচয় কিভাবে দেব সেটা বলতে গেলে আমি একটু ঘাবড়ে যাচ্ছি। যদিও মানুষটি আমার খুব পরিচিত, ভীষণ কাছের মানুষ, বহু বছরের, প্রায় এক যুগের কাছাকাছি সময়ের পরিচয়। দশভুজা বললেই বোধহয় ঠিক হয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন জয়িত্রী বন্দ্যোপাধ্যায়, আমার ভীষণ প্রিয় জয়িত্রীদি। নমস্কার। 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 জয়িত্রীদির পরিচয় এবার কিভাবে দেব সেটা আপনারাই বরং বলে দিন। জয়িত্রীদি একাধারে অভিনেত্রী, শুধু অভিনেত্রী নয়, দাপুটে অভিনেত্রী, যার সঙ্গে তিনি যখন একটা সিনে অভিনয় করেন তার সঙ্গে যিনি স্ক্রিন শেয়ার করছেন তার অভিনয় করাটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। এইরকম দাপুটে অভিনেত্রী, তার উপর কণ্ঠ হচ্ছে তার সম্পদ। মানে জয়িত্রীদির সামনে বসে যখন কথা বলি, সেটা শুধু আজকে ক্যামেরার সামনে বসে বলছি বলে নয়, যখন সামনে বাস্তবেও কথা বলি কেমন একটা অস্বস্তি হয়। কণ্ঠ তো একদম ভগবান দত্ত কণ্ঠস্বর, নাট্য ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী, অসাধারণ গানের গলা, আবৃত্তি ভীষণ সুন্দর করে। এই সবকিছু মিলিয়ে জয়িত্রীদি সর্বোপরি ভীষণ পজিটিভ, ভীষণ ভালো একজন মানুষ। এই হলো জয়িত্রীদিকে আমি ব্যক্তিগতভাবে যেটুকু জয়িত্রীদিকে চিনেছি সেইটুকু বললাম। বাকিটা তো দর্শকরা এত বছর তাকে ভালোবাসা দিয়েছেন। জয়িত্রীদি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আর এখানে এসে আরেকটু বেশি ভালো হয়ে গেলাম। আর আমি চেষ্টা করি সবসময় খুব ভালো থাকার। তো ভালো আছি রে, তুই কেমন আছিস বল? আমি তো ভালোই আছি, এবং তোমার সঙ্গে দেখা তো হয়, মাঝে মধ্যে দেখা হয়, মাঝে অনেক বছর দেখা হয়নি, তারপর আবার ওই যেটা আমাদের হয় আর কি, ওই কোনো মিটিং বা কোনো প্রোগ্রামে হঠাৎ করে দেখা হয়ে যায়, এরকম ভাবে দেখা হয়। কিন্তু অনেকদিন বাদে এই যে বসে গল্প করা, এটা এইটা দীর্ঘ সময় পরে, অনেক বছর পর হচ্ছে, সময়টা তো পাইও না। কারণ জয়িত্রীদিও খুব ব্যস্ত, নানাভাবে ব্যস্ত থাকে। তো জয়িত্রীদি, এই যে এত কিছু, তোমার তো বহু বছরের অভিজ্ঞতা, একদম বলা যেতে পারে এবিসিডি লেখা যখন থেকে শুরু, প্রায় সেই সময় থেকে তোমার শিল্পের সঙ্গে পরিচয়। তার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জয়িত্রীদির বড় হওয়া কিন্তু একটা পুরোপুরি সাংস্কৃতিক পরিমণ্ডলে। সেটা কিরকম সেটা আমি বলবো না, জয়িত্রীদির মুখ থেকে শুনবো। এইটা বলতে গেলে বেশ অনেকক্ষণের একটা স্টোরি লাইন হয়। সেটা হচ্ছে, প্রথম কথা, আমি আসানসোলের মানুষ, আমি এ শহরের নই, কিন্তু ছোট থেকেই সেই জায়গাটা পরে আসছি যদিও, কিন্তু ছোট থেকেই এই শহরটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। সবসময়ই মনে হতো, যখনই এই শহরে আসতাম মা বাবার হাত ধরে, মনে হতো এই শহরে যদি আমি থাকতে পারতাম, এখানে যদি একটু কাজকর্ম করতে পারতাম, এটা ছিল। আর যেটা হচ্ছে, আসানসোলে আমার যে পরিবারে জন্ম, আমার মা বাবা এখনো তারা নাটকের সঙ্গে যুক্ত, আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত। তাদের নাম অবশ্যই, নামটাও খুব ভালো লাগার আর কি, তাপস বন্দ্যোপাধ্যায়, তাপসী বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ছোটবেলায় বন্ধুদের কাছে অনেক মজার মজার গল্প তৈরি হতো। যাই হোক, আমি জ্ঞানত মাদের আবৃত্তি পড়তে শুনছি, পাঠ করতে শুনছি, শ্রুতি নাটক শুনছি। হামাগুড়ি যখন দিচ্ছি তখন দেখছি মায়ের ক্লাস চলছে, আমাদের বাড়িতে নাটকের মিউজিক রেডি হচ্ছে। তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেটের ফিতে কেটে জোড়া লাগিয়ে বাবা নাটকের মিউজিক করছে। সে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা। এবং প্রতিটি সন্ধে দিশারি বার্নপুর, যারা জানেন সেই নাট্য সংস্থা, তার দলের বয়স এখন 64 বছর। তো প্রতিটি সন্ধেবেলা আমার দিশারির কক্ষে কাটতো। এবং যত বড় হয়েছি, আমার প্রতিদিন সন্ধেবেলায় ইংলিশ গ্রামার আর অঙ্ক প্র্যাকটিস ওই দিশারির ঘরেই হতো। আমার পড়াশুনোর অর্ধেক অংশ ওখানে হতো। তো এইভাবে আমার বেড়ে ওঠা। তাই নাটক, মঞ্চ, এই পুরো জগৎটাকে কখন ভালোবেসে ফেলেছি ঠিক জানি না। আমি কোথাও ইন্ট্রো জমা করতে গেলে আমি এটা বলি যে আমি জন্মগত সূত্রে অভিনয় পেয়েছি, এটা আমি বলি। তার কারণ বাবার যে বংশ, সেখানে বাবার কাকামুনি যাত্রায় মিউজিক করতেন, সেই হারমোনিয়ামে আমার গান শেখা শুরু।
আমার মায়ের যে ঠাকুরদা, তার জলসা ঘর ছিল। তিনি অসাধারণ বেহালা এবং বাঁশি বাজাতেন। আমার দিদা আকাশবাণীতে গান করতেন, ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন A গ্রেড। তো এই পরিমণ্ডলে বেড়ে ওঠা। তো আমি ব্লেসড যে এরকম একটি পরিবারে আমার জন্ম হয়েছে। আর স্বাভাবিকভাবেই মা বাবার ইচ্ছেটা ছিল যে মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী হিসেবে যেন আমরা দেখতে পাই ভবিষ্যতে। তার জন্য পাশাপাশি অভিনয়ের পাশাপাশি যেগুলো যা যা শেখা প্রয়োজন তারা যতটা পেরেছেন, আজও সে মানে এখনো মা ফোন করে, রেওয়াজ করতে বসিসনি তুই, আজকে তুই এটা পড়িসনি, মানে এইটা এখনো রয়েছে। তো এইভাবে আমার বেড়ে ওঠা, তারপরে ধীরে ধীরে কলকাতায় আসা আর কি। তারপর কলকাতায় একটা সময় এলে, হ্যাঁ, কলকাতায় আসার তোমার প্রথম কি কোন অনুষ্ঠানের সূত্র ধরে প্রথম কলকাতায় সূত্রপাত হলো আসার? প্রথম হচ্ছে, দেখ এমনিতে তো ওই মা বাবার যে সংগঠন বা দিশারি, তার হাত ধরে বহুবার থিয়েটারের জন্য শো করতে আসা। এবং এটাও একটু ছোট্ট করে বলি, আমি মা বাবার কাছে শুনেছি আমার প্রথম মঞ্চে ওঠা গিরিশ মঞ্চে। তখন আমার বয়স 2.5 বছর। আচ্ছা। এবার ধর কর্মসূত্র যদি বলি, সেটা হচ্ছে 2008 সাল। 2008 সালে ইটিভি ছিল তখন, ইটিভি বাংলা। তখন প্রথমা বলে একটা ম্যাগাজিন হতো, মানে প্রতি সপ্তাহে হতো, আর বছরে বছরে একটা কন্টেস্ট হতো। সেটা 3rd ইয়ার বোধহয় প্রথমার ছিল। তো ওটাতে আমার নামকরণ করা হয়, মানে আমি জানি না আমার নাম দেওয়া হয়ে গেছে। আমি যার কাছে গান শিখতাম, মন্দিরা চ্যাটার্জি, মন্দিরা মাসিমুনি, মাসি নাম দিয়ে দিয়েছে। আমি ক্লাস করতে গেছি, মাসি বলছে তোমার কাছে একটা ফোন আসবে, বাবার নাম্বার দেওয়া আছে, তোমার সাথে যোগাযোগ। আমি কম্পিটিশনে যেতে রাজি নই, আমি একদম এগুলো মানে ভয় পাই ভীষণ। না, তোমাকে যেতে হবে। আর ইন দি মিন টাইম আসানসোলে একটি গ্রাউন্ড চ্যানেল তখন আমরা তৈরি করেছিলাম, আপনা টিভি বলে। তো সেটাতে আমি অ্যাঙ্কারিং করি। তো ক্যামেরা ফেস করার অভিজ্ঞতা আমার তখন থেকে হয়। 2008-এ যাই হোক প্রথমায় নাম দেওয়া হয়। তাতে আমি আসানসোল থেকে সিলেক্ট হই, ফার্স্ট হয়ে ওটা হতো ধর সারা পশ্চিম বাংলার মধ্যে। তো সেখানে আমি উইনার হই। আর ওটার ডিরেকশন করতেন আমাদের রঙ্গন চ্যাটার্জি। রঙ্গনদার সাথে আমার আলাপ হয়। রঙ্গনদা, অনিন্দিতা দি, ওনারা আমার খুব প্রশংসা করেন। ওখানে আমার একটি নাচের পারফরমেন্স ছিল, খুব প্রশংসা করেন। এবং আমাকে অনিন্দিতা দি বলেন, তুমি কেন এখানে এসে কাজ করছো না, দেখো এখানে অনেক সুযোগ। আলাম না, আমি আমার শহর ছাড়তে চাই না, শহরের জন্য কিছু করতে চাই। তো এটা আমার বলার পরে ভাগ্যচক্রে 2009-এ আমার জীবনে একটি দুর্ঘটনা ঘটে। তারপরে আমাকে ডিসিশন নিতে হয় যে আমি ওই শহরে থাকতে পারছি না, মানসিকভাবে একটু অসুবিধাতে পড়ি। তখন আমি কলকাতায় আসার সিদ্ধান্ত নিই, কিন্তু কার হাত ধরে আসবো বুঝতে পারছি না। কারণ এখানে আমার পরিবার পরিজন সকলে রয়েছে, কর্মক্ষেত্র কি হতে পারে আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক যোগাযোগ করি রঙ্গনদার সাথে। রঙ্গনদা এক কথাতে বলে তুই চলে আয়। তখন রোজগেরে গিন্নি হতো, রোজগেরে গিন্নিতে দাদাকে আমি অ্যাসিস্ট করতে আসি। আচ্ছা। ক্যামেরার পিছনের কাজ তখন মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আসি। আমি তো তখন খুব একটা কিছুই জানি না, মানে আপনা টিভি করলেও ক্যামেরার পিছনের কাজ সম্বন্ধে অতটা ধারণা আমার ছিল না। তো যাই হোক দাদার কাছে আসি, এসে রোজগেরে গিন্নিতে একটা দুটো এপিসোড হয়তো আমি বড়জোর করেছি। তখন একটা নতুন নন ফিকশন লঞ্চ হচ্ছে, তাতে আমাকে গ্রুমার হিসেবে রাখে। হ্যাঁ, ওটার ওই গ্রুমিং করতে 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 অনেক কিছু, তখন আমি অনেক কিছু শিখি। অনেকের নাম আসবে, তাই আমি পার্টিকুলার কারোর নাম বলছি না, অনেকের সাহায্য পাই। কলকাতায় থাকতে শুরু করি, আমার এক দিদি তার বাড়িতে থাকতে শুরু করি। তিনি আমার পরিচিতা ছিলেন না, তিনি আমাকে আপন করে তার বাড়িতে থাকতে দেন। মানে তার কাছে আমি সারা জীবন ঋণী। শহরে তার বাড়ি না পেলে আমি থাকতে পারতাম না। সেই কাজ আমার শুরু হয়। আবার ভাগ্যচক্রে রঙ্গনদা 1 বছরের মাথায় তল্পিতল্পা গুটিয়ে বম্বে চলে যায়। তখন আমি অথই সমুদ্রে পড়ি যে আমি এবার কি করব। যোগাযোগ করতে 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 ব্লুজে জয়েন করি। আচ্ছা। ব্লুজে গিয়ে ইপি পোস্টে জয়েন করার সুযোগ হয়। গুরুত্বপূর্ণ, মানে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি ব্লুজের যিনি কর্ণধার স্নেহাশিস দা আমাকে ডেকে বলেন যে তুমি অভিনয় করতে এসছো ঠিক আছে, কিন্তু অভিনয় করে তুমি সার্ভাইভ করতে পারবে? আলাম, এটা তো আমি ভেবে দেখিনি, কারণ আমি তো তখন এই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু জানি না। আর খুব সত্যি কথা গুগল, আমি ক্যামেরার সামনে অভিনয় করব এ স্বপ্ন আমি দেখিইনি। আমি তো মঞ্চের জন্যই বড় হয়েছি।
এবং তার প্রতি যে আমার খুব মোহ, লোভ কোনোটাই তৈরি হয়নি। আলাম সেটা তো আমি ভেবে দেখিনি, কিন্তু কিছু তো আমায় করতে হবে, আমি সার্ভাইভ করবো কি করে। তখন আমার মেয়ের বয়স 3 বছর, হুম মা বাবার কাছেই আমার মেয়ে তখন ছিল। হুম তখন উনি অনেক বোঝান, আমার মানে ইন্টারভিউ নেওয়া হয় যে তুমি কি কি করেছো, তোমার কি প্রোফাইল, উনি সব শুনে বলেন তুমি তো থিয়েটার করো, তার মানে তুমি মঞ্চের মানে ব্যাক স্টেজের কাজ Backstage এর কাজ, জানো। আলাম হ্যাঁ, সেটা আমি মোটামুটি একা সামলে নিতে পারবো, এতটা জানি। তো তখন বললো যে এটাও তো তাই, তেমনই ধরো না, আমরা তোমায় যদি বলে দিই তুমি পারবে না। আলাম ঠিক আছে পারবো, আর আমি না বলতে শিখিনি। হুম আলাম ঠিক আছে পারবো, মনের জোরে তো হ্যাঁ বলে দিলাম। সেই কাজ করা আমার শুরু হলো, এবং এটা আমি এখনকার জেনারেশনের সকলকে বলতে চাই, ক্যামেরার পিছনের কাজটা যদি খুব ভালোভাবে শেখা যায় না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে এত সহজ হয়ে যায় বিষয়টা, আর টেকনিক্যাল ফ্রেন্ডলি হওয়া যায়। টেকনিশিয়ানদের অনেক ইজি হয় তাকে হ্যান্ডেল করতে, অনেকটা কোঅপারেশন পাওয়া যায়। তো এইটা আমি শিখেছি, এটা আমাকে অভিজ্ঞতা মানুষ পদে পদে দিয়েছেন আর কি, সেটা আমি পেয়েছি। তো এই শুরু হয়ে যায়, তারপর নানান কাজ শুরু, আসে তারপর একের পর এক। একের পর তারপর এক। আমরা যেটা তোমাকে দেখেছি, আমার তো ভীষণভাবে যেটা মনে আছে, রাগে অনুরাগে। হুম, রাগে অনুরাগে তো তোমার চরিত্রটা একটু নেগেটিভ ছিল, হ্যাঁ কিন্তু সে দুর্দান্ত অভিনয়, স্বল্প পরিসরেও, কারণ সিরিয়ালের অনেকটা পথ এগোবার হ্যাঁ পর তারপর তোমাদের ট্র্যাকটা ঠিক। শুরু হয়েছিল, কিন্তু তার সেই স্প্যানের মধ্যেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কেমন ছিল সেই দিনগুলো, যদি একটু বলো। দারুণ অভিজ্ঞতা। প্রথম হচ্ছে রাগে অনুরাগে আমার কাছে যখন কল আসে, লিটারালি আমাকে বলা হয়েছিল তোমার না 10 দিনই লাগবে, এর বেশি লাগবে না। একটা আচ্ছা। বিয়ে বাড়ি কেন্দ্র করে আসছে, তখন আমি সিরিয়ালটা দেখিও না, হ্যাঁ, তো আমাকে বললো রাগে অনুরাগে তুমি একটু দেখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। করি বা কোমল এক্স্যাক্টলি মনে নেই, কারোর একটা বিয়ে কেন্দ্রিক আমাদের হুম, এন্ট্রি হবে, আমি মাসি হিসেবে ঢুকবো, ওই বিয়ে বাড়ি যে কটা দিন চলবে, 10 দিন ম্যাক্স টু ম্যাক্স আর কি, তা কমও হতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। গেলাম, অডিশন হলো, অডিশনে পাশ করলাম, পাশ করে কাজ শুরু হলো। তখন আমি কিচ্ছু জানি না, কিন্তু মানে আমি কি করছি কিভাবে করব জানি না, কিন্তু ওই ক্যামেরার পিছনের অভিজ্ঞতাটা আমায় হেল্প করছে। আচ্ছা, কাজ তো শুরু হলো, দারুণ একটা পরিমণ্ডল, দারুণ দারুণ শিল্পী। তো সেইখানে কাজ করতে করতে কথা ছিল আমি মাসি আর একজন পিসি এসছেন, হুম। পিসি থেকে যাবেন, আমি বাড়ি চলে যাব। ভাগ্যচক্রে দেখা গেল মাসি থেকে গেল 10 মাস, ওই 10 দিনের ট্র্যাকটা গড়িয়ে 10 থেকে 11 মাস রান করলো। পিসি চলে গেলেন, আমি থেকে গেলাম নেগেটিভ চরিত্রে। এবং অ্যাকচুয়ালি সেই সময় গল্পটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হুম সেই গল্পটা টিআরপি বাড়তে বাড়তে আবার সেটা স্টে করে আরো 1 বছর। তো এই অদ্ভুত কাজের অভিজ্ঞতা, এবং এটা আমার প্রথম এত বড় ট্র্যাকে ঢোকা আর কি। এবং তারপর থেকে মোটামুটি মানুষ আমাকে মানে আমাকে খুব সত্যি কথা টাচ সোল, এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, মা বাবার আশীর্বাদ, আমাকে ওইভাবে খুব একটা যে যোগাযোগ করতে হয়েছে বা বলতে হয়েছে সেটা সত্যিই হয়নি। ওই কাজটার পরে কিন্তু পরপর বেশ কিছু ভালো ভালো কাজ আমার আসতে শুরু করেছে। যেমন মা দুর্গাতে আমরা তোমাকে কৈকেয়ীর যে হ্যাঁ, চরিত্রটা একদম। দেখলাম, সে দুর্ধর্ষ চরিত্র, এবং হ্যাঁ কি তোমার যে কি মানে এফোর্ট দিয়ে নিজেকে অভিনয়টা করতে হতো। হ্যাঁ, ওটা ওখানেও একটা গল্প আছে, যে ওখানে কি মজার দেখ, রাগে অনুরাগে শেষ হচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে বোধহয় তখন, হুম, 1-2 মাস পরে আমারই অত্যন্ত প্রিয় দাদা হুম, তিনি আমায় বললেন আমি তোকে অমুকের নাম্বার দিচ্ছি, তুই যোগাযোগ কর হুম। এরকম একটি চরিত্রের জন্য। সেই চরিত্রটা হচ্ছে শূর্পণখা। আচ্ছা। আলাম আচ্ছা ঠিক আছে। তো ওরা একটু ডান্সার চাইছিলেন, যাতে একটু বিভিন্ন রকম পশ্চাৎ থাকে সেটা যাতে প্রকাশ করা যায়। আলাম ঠিক আছে, মন খারাপ করিস না, কিন্তু শূর্পণখা তো বেশি থাকবে না, হয়তো একটাই এপিসোড। আলাম আচ্ছা, আমার ওই ব্যাপারটা ছিল না যেহেতু। তো আমি যাই, শুভ্রালির সাথে কথা হয়, হুম, শুভ্রালি একটা স্ক্রিপ্ট দেয় শূর্পণখারই, সেটা হয় যেভাবে ইন্টারভিউ গুলো হুম, হয়, হুম। এই অডিশন গুলো অডিশন। হয়। তো সেই অডিশন আমার হয়। তারপর আমাকে বলে তুমি 10 মিনিট বসবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। খানিকক্ষণ পরে এসে বলছে না ঠিক আছে, তুমি চলে যাও, তোমাকে আমি ফোন করছি। আমি বললাম ঠিক আছে। ফোন করে না, ফোন করে না, সেদিন করেনি, পরের দিন করেনি, তারপরের দিন ভাবছে আমিই ফোনটা করে ফেলি। ভাবতে ভাবতে ওই ফোন করে এবং করে বলে যে জয়িত্রীদি, তোমাকে যে চরিত্রের জন্য ডাকা হয়েছিল সেটা না তোমার হয়নি, মানে শূর্পণখা আমার হয়নি। আমি বললাম ঠিক আছে শুভ্রালি, কোনো অসুবিধে নেই, আবার কোনো একটা কাজ হবে।
না না, এখানে শেষ নয়, তোমাকে আমরা একটা চরিত্রের জন্য ভেবেছি, সেটা কি তুমি করতে রাজি হবে, ওইভাবে জিজ্ঞেস করেছে। বললাম কি, বললো কইকেই। আমি লিটারালি ফোন ধরে লাফিয়ে উঠেছি, মানে ওটা যে কোনো অভিনেত্রীর কাছে একটা লোভনীয় চরিত্র। একদমই। হ্যাঁ, তো বললাম হ্যাঁ, মানে এটা তুমি জিজ্ঞেস করছো। তখন ওই শুরু হয় কইকেই করতে। আমি সত্যি খুব তৃপ্তি পেয়েছি, এত ভালো চরিত্র। এবং আর অনেকদিন চরিত্রটা অনেকদিন করেছে। হয়েছে, এবং তাপসদা আমাদের ডিরেকশনে ছিলেন। তাপসদা এত ভালো ডিরেক্টর, আর ওটা আমার ক্রোমা শুট প্রথম, সেই ক্রোমা shoot। অভিজ্ঞতা প্রথম। এত পড়াশুনো করে উনি এত পরীক্ষা নিরীক্ষামূলক ভাবে কাজটা করেছিলেন, যেটা কাজটা করতে পেরে আমি খুব আনন্দ পেয়েছিলাম, অনেক কিছু শিখেছিলাম সেই সময়। আসলে নর্মাল একটা সাজানো সেটে অভিনয় করার ক্রোমাতে অভিনয় অনেক করা, পার্থক্য। দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে। তো তখন সেই একটা এসি নেই, ওই রকম গরম, হ্যাঁ মানে ক্রোমা শট দিতে গেলে এমনি যারা জানেন তারা জানেন হুম ভয়ঙ্কর কষ্ট হয়। হুম তো তারও মধ্যে ইউনিটটা খুব ভালো ছিল, পরিবার হয়ে গেছিলাম, যেটা হয় ওটাই তো হুম, আমাদের ঘর বাড়ি একদম হয়ে যায়। একদম। এই আর কি কাজের সেই অভিজ্ঞতা। থেকে চলতে শুরু সেই করলো থেকে পরপর চলতে, পরপর। হ্যাঁ। তার পাশাপাশি আমরা কিন্তু সিরিয়ালের পাশাপাশি একদিকে সিনেমা, অন্যদিকে ওটিটিতেও আমরা তোমাকে দেখেছি, এবং সেটা তো তোমার লুকটাও খুব সুন্দর ছিল। তো ওটিটির গল্পটা আগে একটু শুনি, তারপর সিনেমায় আসবো। ওটিটির গল্প, এটা ওই অনির্বাণদার ডিরেকশন ছিল, সেই যে হলুদ পাখি। হুম আমার দুটো কাজ ওই একই বছরে বোধহয় দুটো এলো। একটা আড্ডা টাইমসে এলো সিন, SIN, কিন্তু ওটাই কোভিড এর সময় রিলিজ করলো বলে খুব মানুষের কাছে খুব একটা পৌঁছানো গেল না। তার পরে পরেই হইচই এলো, সেই যে হলুদ পাখি সিজন 1। তখন আমরা জানি না সিজন 2 হতে পারে। হুম তো অনির্বাণদার সঙ্গে আমার পরিচয় ছিল ওই গ্রাফিটিতে, আচ্ছা। মানে সবই নয় যোগসূত্র ধরে ধরেই গেছে হুম, ব্যাপারটা। হুম, তো হুম। অনির্বাণদাই ফোন করে যে এরকম একটা চরিত্র তোকে ভাবছি, খুব বেশি হয়তো তোকে আমি সুযোগ দিতে পারবো না। সত্যি কথা, যারা সিজন 1 দেখেছেন বা হুম, তুই দেখেছিস যেহেতু হুম, জানিস, সিজন 1-এ কিন্তু আমার খুব যে একটা দারুণ কিছু করার সুযোগ ছিল তা সত্যিই ছিল না, হুম, হুম, কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা যে হুম। শাশ্বতদার সাথে কাজ করার কাজ একটা করা, হ্যাঁ। সুযোগ পাওয়া আর কি। তো অনির্বাণদা ডাকে, স্ক্রিপ্ট রিডিং হুম, হয়, আমি হুম, বললাম হ্যাঁ চরিত্রটা তো বেশ একটা ভালো, মানে বেশ হুম, অন্যরকম একটা গল্প আছে তার। তো কাজটা হয়। হুম, একদিনই বোধহয় আমার ডেট ছিল। হুম। একটু মন খারাপ অবশ্যই হয়েছিল যে একটুখানি আরেকটু বেশি স্প্যান পেলে একটু কাজ করে মজা পাওয়া যায়। তো যাই হোক, সেটা তো হয়ে যায়। তার বেশ কয়েকটা বছর পরে সিজন 2 লঞ্চ করবে শুনছি, কিন্তু তখন শুনছি অনির্বাণদা করবে না, হুম। অন্য কেউ ডিরেক্ট করবে। তখন ভাবলাম তাহলে তো আর আমাদের কোনো ব্যাপার নেই, আমরা তো বাদ চলে গেলাম। তখন আমাকে ফোন করে যে ইপি ছিল সেই আবার শুভ্রালী, যে আচ্ছা। কইকেই সুযোগ আমায় দিয়েছিল। শুভ্রালী ফোন করে যে এটা জয়দীপদা ডিরেক্ট করছে, তো দাদা তোমার সাথে একটু কথা বলতে চাইছে না। হ্যাঁ, খুব আনন্দের কথা, হুম। আমি গেলাম, কথা হলো। দাদার সঙ্গে আমার প্রথম পরিচয়, কিন্তু এত ভালো মানুষ আমার মনে হয়নি যে আমার প্রথম সামনাসামনি হওয়া, প্রথম কথা বলছি। উনি ফার্স্ট কথাটাই বললেন তুই, প্রথমেই তুই বলেছিলেন বলে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আমাকে বলছে তুই তো থিয়েটারের মানুষ। আলাম হ্যাঁ, তাহলে তো এই চরিত্র তোর করতে কোনো অসুবিধে নেই। আলাম না, কেন বলো তো? তখন বলছে না, একটা একটু অন্যরকম সিন আছে। আলাম হ্যাঁ, কিন্তু তার প্রয়োজনীয়তাটা কতটা? হুম। তখন গল্পটা বলে, এবং আচ্ছা। তার সেই চরিত্রের মানে কি বলবো, ইন্টেন্সিটিটা বুঝতে পারি, এবং সেই যে চরিত্রটা শেষে গিয়ে এটা হতে পারে, তখন দেখা গেল এই সেই চরিত্রটাই, যেটা ভেবে খুব কষ্ট পেয়েছিলাম যে যে একটা একদিনের দিন একটা ছিল, ছোট্ট কাজ। সেই মেন প্রোটাগনিস্ট এটা হয়ে যায় সিজন 2-তে। এটা খুব মজা লাগে আমার, না হ্যাঁ এটা করবো না কেন আমি। তো সেইভাবে হইচই ওই কাজটি হয় আর কি, এবং হ্যাঁ কাজটা আমরা খুব আনন্দ করে করেছিলাম আর কি, এবং মানুষের ভালো লেগেছে, এটা অনেকে জানিয়েছিলেন। এবং একটা অদ্ভুত জিনিস, তোকে আমি আগেই বলি বিষয়টা, এইটা সামহাউ মানে কপাল সাথ দেওয়াটা খুব দরকারি ইন্ডাস্ট্রিতে, এটা আমি নিজে বুঝতে পারি। এই কাজটি দেখেছিলেন আমাদের আহ, সুরানা, অশোক সুরানার মেয়ে, আহ, প্রিয়াঙ্কা সুরানা। প্রিয়াঙ্কাদি। প্রিয়াঙ্কাদি দেখে, তার সাথে তো আমার কোনোভাবেই যোগাযোগ ছিল না। উনি মেসেঞ্জারে আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করে একটা সুন্দর লেখা লিখেছিলেন, যেটা আমার কাছে এখনো রয়েছে, এবং ওটা আমার আজীবনের একটা বিশাল প্রাপ্তি। মানে এই প্রাপ্তিগুলো না অন্য রকম। একদম। তো আমি খুব হ্যাপি হই, এবং উনি আমায় বলেন, এটা কিন্তু আকাশাটে কাজ শুরু করার অনেক বছর অনেক আগের কথা। আগের কথা, হ্যাঁ। উনি আমায় বলেছিলেন যে আমার কখনো যদি মনে হয় আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। আলাম এটা তো আমার আমার সৌভাগ্য আর কি।
তো যখন আকাশ আটের কাজগুলো শুরু হয় হুম। তখন কিন্তু প্রিয়াঙ্কাদি নেই। হুম। সেই সময় দিদিকে আমি খুব মিস করেছি, Miss মানে ওনার মুখোমুখি আমার আর হওয়া হয়নি, কিন্তু ওনার ওই প্রশংসাটুকু আমার মনে রয়ে গেল আর কি। তো যাই হোক, এইরকম পদে পদে বেশ কিছু ভালো মানুষ আমি পেয়েছি। আর একটা বিষয় জয়িত্রীদি যেটা হয়, হুম। অভিনেতা অভিনেত্রীরা একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর আগে মায়ের চরিত্র বা পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে বাবার চরিত্র, হ্যাঁ। কাকার চরিত্র, মহিলাদের ক্ষেত্রে জেঠিমার চরিত্র, কাকিমার চরিত্র, এগুলো করতে একটু ভয় পান, হ্যাঁ, হ্যাঁ। যে পাশে যদি আর অন্য কোনো নিজের বয়সের চরিত্র না পাই। তোমাকে কিন্তু আমরা দেখেছি যে তুমি কিন্তু কখনোই ওই রকম ভাবে বাছবিচার করনি, যে বয়স যদি গল্পের চিত্রনাট্যে আমার চরিত্রের যদি প্রয়োজনীয়তা থাকে বয়স্ক, তুমি কিন্তু সেই চরিত্র চুজ করেছো। অবশ্যই। তার মানে কিন্তু এই নয় যে তারপর থেকে আমরা পরপর তোমাকে ওই রকম চরিত্রে পেয়েছি, এমনটা কিন্তু নয়। হুম। তারপর আবার আমরা তোমাকে তোমার অরিজিনাল চরিত্রে অরিজিনাল লুকেও বয়সে, ফিরে হ্যাঁ, আসতে হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। এইটা কিন্তু একটা বড় প্রাপ্তি, এই সুযোগটা সবার হয় না। হ্যাঁ, এটা ঠিক কথাই। এটা খুব সত্যি কথা। অনেকে এটা ভয় পানও, এবং এই ভয় আমি যে একেবারে কখনো পাইনি তা নয়। একটি কাজের সুযোগ এসছিল যখন ওই ঠাকুমার ঝুলি হচ্ছে, তখন হুম, আমার কাছে একটি অফার আসে আম কোনো একটি গল্পে, আমার গল্পটা মনে নেই হুম, কোনটা, হ্যাঁ। যাতে আমাদের কৌশিক চ্যাটার্জির শাশুড়ি মা আমায় হতে হবে। আচ্ছা। আমি না মানে কিছুতেই নিজেকে ওটাতে মানিয়ে নিতে পারিনি। আমি কিন্তু ওইখানে বলেছিলাম যে, "না, আমি শাশুড়ি করতে না বলছি না। আমি বয়স্ক চরিত্রে করতে আমি প্রচন্ড চ্যালেঞ্জিং মনে হয়। হুম, হুম। ইভেন এই মুহূর্তে আমি একটি নাটক করছি, সেটা আমার বয়স ৭০। আমি করতে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার ওইখানে মনে হয়েছিল আমি যার শাশুড়ি হচ্ছি, তিনি বয়সে আমার থেকে এতটাই বড়, সেইটা আমাকে মানাবে না। আমাকে যতই সাদা চুল পরানো হোক, আমি যতই অভিনয়ে শরীরে নিয়ে আসি, মানাবে না। আমি সেই কারণে ওটাই একমাত্র না বলেছিলাম। কিন্তু আমার কখনো মনে হয়নি যে সাদা পিস পরিয়ে দেওয়া মানেই আমার সব চরিত্র ভবিষ্যতে সব সাদা পিসেরই আসবে, আমার মনে হয়নি। কারণ আমাদের চোখের সামনে অনেক বড়, বড় অভিনেতা অভিনেত্রী রয়েছেন এরকম উদাহরণের। যারা বহু, বহু কম বয়সে অনেক বয়স্ক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও তারা আবার নিজের গতে ফিরে এসছেন। তো তারা তো আমাদের ইন্সপিরেশন। ইন্সপিরেশন। আর এটা আরেকটা হয়েছে মঞ্চর জন্য। মানে থিয়েটার তো আমাদের সেটা শিখিয়েছে যে চরিত্রই, তার বয়সটার কে ভেবে আর কি আমি হ্যাঁ না বলার জায়গা নেই। মনে হয় এটা আমাদের অন্যায় আর কি। না বলবো কি করে? একটা চরিত্র এসছে আমার কাছে, এটাই। যেমন তোমাকে আমরা কিছুদিন আগেই শ্বেত পাথরের থালায় দেখলাম, যেটার কথা একটু আগেই হ্যাঁ। বলছিলাম। খুব কঠিন একটা শক্ত চরিত্র, কারণ তোমার যা বয়স সেই দিকে গিয়ে ওইরকম একটা চরিত্র করা, এবং গ্র্যাজুয়ালি বয়সটা বেড়েছে। একদম, একদম। তো সেই শ্বেত পাথরের থালার একটু অভিজ্ঞতা শুনি, কেমন ছিল? ওটা তো বিখ্যাত একটা হ্যাঁ, গল্প অবলম্বনে। বিখ্যাত সাহিত্য, এবং সেটার অভিজ্ঞতা চূড়ান্ত ভালো। হুম, প্রথম কথা তো এই ধরনের কাজগুলো করতে গেলে একটু ভয়ও লাগে। কেননা এইগুলো আমরা দর্শকের কাছেও যেভাবে যে ছবি রয়েছে মাথায় বসে, মনে বসে, বা যারা সাহিত্যটা পড়েছেন তাদের মনে, তো সেইখানে যাঁরা করে এসেছেন সেটাকে ছাপিয়ে যাওয়া ভাবনাটাও আসে না। কিন্তু তার কাছাকাছি না যেতে পারলে তো কাজটা করার কোনো মানে দাঁড়ায় না। তুমি সেই হুম। চরিত্রটাই করেছিলে যেটা সিনেমাতে মীনাক্ষী গোস্বামী মীনাক্ষী করেছিলেন। গোস্বামী করেছিলেন। তো আমার আমার কাছে যখন অফারটি আসে, স্ক্রিপ্ট রিডিং হয়, সাহিত্যটা আমার পড়া ছিল, সিনেমাটা আমার দেখা ছিল, কিন্তু আবার সেটা আমি পড়ি হুম, এবং সিনেমাটা বার কয়েক দেখি। হুম। কেননা ওনাদের ওই অ্যাকসেন্ট, ওনাদের ওই বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ, বডিতে ওই এক্সপ্রেশন, ওইগুলোই তো চূড়ান্ত। বলছি গায়ে কাঁটা দিচ্ছে। বারবার দেখি। এবং সেটা দেখে নিজের একটা অবশ্যই হোমওয়ার্ক ছিল, নিজেকে নিজের গ্রুমিং করার একটা জায়গা ছিল। সেইগুলো চলেছে রীতিমতো, এবং ডিরেক্টোরিয়াল পার্ট থেকে মানুষ এত হেল্প করেছেন। আমাদের মনীষদা ডিরেকশনে ছিলেন, হুম, মনীষ ঘোষ। হুম। মনীষদা ভীষণ ভালো মানুষ, হুম, ভীষণ ভালো ডিরেক্টর। আমি তো গুরু বলি, মানে আমি গুরু বলেই ডাকি। তো মনীষদা ফ্লোরে প্রচন্ড হেল্প করেছেন। হুম। প্রথম ১টা ২টো দিন শট দিতে গিয়ে নিজেকে একটু বেগ পেতে হয়েছে, কারণ চরিত্রটা কি হচ্ছিল শুরুর দিকটাতে, বয়সটা কখনো কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা আসেনি। তারপরে কাজটা করতে করতে গতে যখন ফিরে এলো, সব থেকে বড় হচ্ছে আমি এটা বিশ্বাস করি, মেকআপ রুমের বন্ডিং যদি ভালো না ভালো না তৈরি হয়। হয়, ক্যামেরায় তার ইম্প্যাক্ট পড়েই পড়ে।
হুম। তো সেই ফ্যামিলি যখন আমরা হয়ে যাই মেকআপ রুমে বসে, ছেলে মেয়ে বলেই ডাকছি, তারা আমায় মা বলেই ডাকছে, অটোমেটিক্যালি নিজের যেন বয়সটা আসতে থাকে এবং তারপর আর ভাবতে হয়নি যে আমি কিভাবে করব, বা প্রতিটি পদে পদে বয়স বেড়েছে, ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, তার নাতি হয়ে মানে তার ছেলে হয়েছে, আমি ঠাকুমা হয়েছি, নাতি বড় হয়েছে, তার বিয়ে হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি, মানে ওটা গ্র্যাজুয়ালি হয়ে গেছে এবং এটা আমার বড় প্রাপ্তি এত সুন্দর একটা চরিত্র পাওয়ার জন্য। এটার জন্য তো অবশ্যই আকাশ আটকে আমার ধন্যবাদ জানাতেই হয়। দিদি, এতক্ষণ তো সিরিয়ালের কথা শুনলাম, ওয়েবের কথা শুনলাম, তোমার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা তুমি সারা বছর করে থাকো, অত্যন্ত যত্নের সঙ্গে করো, এবং যে মহলে তুমি খুব প্রসিদ্ধ, ভয়েস ওভার আর্টিস্ট বা যে কোনো ভয়েসের ওরিয়েন্টেড যে সমস্ত কাজ থাকে, তার মধ্যে ডাবিং আছে, ভয়েস ওভার আছে, সমস্ত কিছু রয়েছে, তার সঙ্গে তুমি বহু বছর ধরে যুক্ত। হ্যাঁ। এবং আমি ইন্ট্রোডাকশন দেওয়ার সময় বলেছিলাম গোল্ডেন ভয়েস, খুব সুন্দর কণ্ঠ। যেটা বলা হয়নি সেটা হলো তুমি বহু বছর মহালয়াতে, আমরা তো মহালয়া দেখি টিভিতে, মহালয়াতে মা দুর্গার রূপে আমরা যাকে অভিনয় করতে দেখি, সবসময় কিন্তু তার কণ্ঠটাই অরিজিনালি থাকে না, অন্য কেউ সেই কণ্ঠটা করেন আর কি। তো সেক্ষেত্রে অনেকবারই তুমি সেই দুর্গার কণ্ঠে কণ্ঠদান করেছো আর কি করেছো। তো সেইটা একটু বলো, অভিজ্ঞতাটা কেমন? এটা তো অসাধারণ, মানে এটা সত্যি একটা অদ্ভুত প্রাপ্তি এবং কিভাবে মা পাইয়ে দিলেন, মানে এটা লেখা ছিল তাই আর কি, এটা সাংঘাতিক। এটা 2016 থেকে আমার এই জার্নিটা স্টার্ট। 2016 এটা আসলে বলতে গেলে আমাকে একটু ডাবিং কিভাবে শুরু হলো একটু ছুঁয়ে যাই, না হলে বলাটা মুশকিল, কারণ এর আগের অভিজ্ঞতাটা আমার এখানে কাজে লেগেছে। ডাবিং শব্দটা আমার কানে আমার বাবা ভরেছিলেন আমার খুব ছোট বয়সে। আমার বাবা কলকাতা শহরে যখন পড়াশুনো সূত্রে ছিলেন, তিনি এই জগতের বেশ কিছু কাজ নিজে করতেন। বাবা খুব ভালো এডিটিং করতে পারতেন আর কি। তো বাবা সেই জায়গা থেকে ডাবিং সম্বন্ধে আমাকে বাবা বুদ্ধি দিয়েছিল যে এটাকে ডাবিং বলে, এইভাবে হয়। তখন খুব ছোট, আমি স্কুলে পড়ি, এবং যখন আমি কলকাতা শহরে তোকে বললাম যে ব্লুজে যখন আমি কাজ করছি, সেই সময় আমার একটা অদ্ভুত কি বলবো দম আটকানো পরিবেশ মনে হচ্ছিল নিজের, কারণ আমি যে কাজটা করতে এসেছি শহরে, এটা যেন আমার সে কাজ নয়। তুমি আমাকে আগেও বলেছো, অতীতেও বলেছো। মানে আমার মনে হয়েছিল যে আমার তো প্রতিদিন মানে বাড়ি ফিরে না আমি ঘোরের ব্যাগ জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদতাম, আমার নাচ শেষ হয়ে গেল, আমার গান শেষ হয়ে গেল, আমার অভিনয় শেষ নয়, কি কারণেই শহরে এলাম, আমি তো এই কাজটা করতে আসিনি। তখন আমার হঠাৎ করে এই পরিস্থিতিতেই হঠাৎই মানে আমাকে এক দাদা ফোন করেন, ব্লুজ থেকেই বাড়ি ঢুকছি আর আমাকে সেই দাদা ফোন করেন, তিনি নাটকের সূত্রে আমার পরিচয়। তিনি ফোন করে বলেন ডাবিং করবি, মানে ঠিক এই অ্যাপ্রোচ, ডাবিং করবি। আর শব্দটা শোনা মাত্রই বাবার ওই কথাটা মনে পড়ে গেছে। বললাম হ্যাঁ করবো, কিন্তু আমি তো কোনোদিন করিনি দাদা। তুই পারবি, তুই তো থিয়েটার করিস, গান করিস, তুই পারবি, তুই চলে আয় অমুক স্টুডিওতে, বলে দিচ্ছি চিত্রবাণী কোথায় না মৌলালি। তখন শহরটাকেই আমি ভালো করে চিনি না। ঠিক আছে, তখন তো স্মার্টফোন নেই, ম্যাপ দেখার ব্যাপার নেই। না ঠিক আছে, আমি আর কোনো কিছুতে না বলতে শিখিনি, এটা আবারও রিপিট করলাম। হ্যাঁ ঠিক আছে যাবো। তো খুঁজে রাস্তা ভুললে গিয়ে উলি গলি যাই হোক খুঁজে পেয়ে গেলাম। এটা আমায় শিখিয়েছিল লোকরঞ্জন শাখা। আমি একটা সময় লোকরঞ্জনে 5 বছর চাকরি করার দৌলতে কলকাতা শহরের অলি গলি দিয়ে কিভাবে কোথায় বেরোতে পারা যায় সেটা আমি শিখেছিলাম, সেই ভরসায় বেরিয়ে গেলাম। অডিশন দিতে ঢুকলাম, ঢুকে দেখলাম ঠিক বাবা যা যা বলেছিল তাই মিলে যাচ্ছে। অ্যানালগে তখন ডাবিং হয়, এখানে তোষক ঝোলানো, এখানে তোষক ঝোলানো, 3 জন আর্টিস্ট একসাথে ডাবিং করছে। এখন যেভাবে ডাবিং হয় সেটা নয়, একই ঘরে 3 জন আর্টিস্ট একসাথে স্ক্রিন দেখে ডাব করছে, মানে খুব কঠিন একটা বিষয়। কিন্তু যেহেতু বাবার কাছে শোনার জন্য সিনারিওটা আমার কাছে খানিকটা ক্লিয়ার ছিল, তো ভয় পাইনি। ঢুকলাম, অডিশন দিলাম এবং হ্যাঁ মানে পাশ করলাম আর কি। তো ওই যেই ঢুকি ওখানে দেখতে পাই যে বাবা যা যা বলেছিল সেইগুলো সবগুলো মিলে যাচ্ছে, এইভাবেই কাজটা হয়, ওই রকম সেই তোষক দিয়ে ব্যারিকেড করা, একটা ফ্লোরের মধ্যে 3 জন অ্যাট এ টাইম শিল্পী বসে ডাবিং করছেন, এবং সেটা খুবই কঠিন, মানে সেটা এখনকার মতন করে ডাবিং করা নয়, অ্যানালগে যারা কাজ করেছেন তারা জানেন ভীষণই কঠিন। তো যাই হোক সেখানে অডিশন হয়,
কিন্তু ভয় পাইনি, কারণ ওই যে বললাম আমি না বলতে শিখিনি। তো অডিশন দিই এবং তারা বলেন যে জানাবো। পরের দিনই তারা ইনফর্ম করেন যে হ্যাঁ আমি সিলেক্টেড। উম এই আমার না কাজটা শুরু হয় এবং ডাবিংটা করতে শুরু করে অনেক শিখেছি। কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে। যেটা মজা পেয়েছি সেটা হচ্ছে যে আমি যেদিন অডিশনটা দিতে যাই সেদিন দেখি একজন মানুষ যিনি আমার থেকে বয়সে বড়, তিনি 5 বছর বয়সের একটি বাচ্চার গলা দিচ্ছে আর কি। তো সেইটা দেখে আমার এত মজা লাগে এবং আমার টার্গেট হয়ে যায়, দেখি তো এটা পারি কিনা, দেখি তো ওটা পারি কিনা। করতে 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 এবং আমি এখনো সেটা করি। সিনিয়র কোনো শিল্পীর কাজ থাকলে, আমার আগে তার কল টাইম থাকলে আমি আগে যাই, তার কাজ বসে শুনি। আমার ওটা খুব ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। তো ডাবিংটা শুরু হয় ওইভাবে এবং একটা সময়ের পর বুঝতে পারি এটা না আমার সব থেকে প্রিয় কাজ বোধহয়। এক জায়গায় বসে শ্রুতি নাটক এক, ডাবিংটা আর একটা জিনিস। একটি চরিত্রের অভিনয়কে আমি আমার মতন করে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা করছি, সেটা একই ভাষা বা অন্য ভাষায়। তো সেটা আমার খুব প্রাণের কাজ হয়ে ওঠে এবং অদ্ভুতভাবে সেই ডাবিং কিন্তু কলকাতা শহরে আমাকে সারভাইভ করতে মানে করিয়ে দেয় আর কি। এবং এই জার্নিটা আমার স্টার্ট হয় 2011 থেকে। 2016-তে এই যে কাজটা করলাম এই 5 বছরে, তার যে অভিজ্ঞতা, তার যে পরিচিতি, সেই জায়গা থেকেই আমার কাছে এই অফারটি আসে, মানে জি বাংলার মহালয়ার। কিন্তু তখনও আমি জানি না কি চরিত্রের জন্য যাচ্ছি। এবং তার আগে একটা না বললেই নয়, একটি অ্যানিমেশন চ্যানেল অ্যানিমেট্রিক্স, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা যেহেতু অ্যানিমেশন ক্রিয়েট করেন, পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যারা এত বছর, প্রায় 27-28 বছর ধরে তারা অ্যানিমেশন তৈরি করেন, সেখানে কাজটাও কিন্তু ঠিক এভাবেই হয়। স্ক্রিপ্টটা আগে তৈরি হয়, অডিওটা আগে তৈরি হয়, তার উপরে অ্যানিমেশনটা তৈরি হয়। সেই কাজটি আমি করতাম যেহেতু, সেটা আমার এই কাজটাতে হেল্প করে দিল। মানে চরিত্রটা আমি যা তৈরি করব সেই অনুযায়ী অ্যানিমেশন হবে। আর মহালয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে। মানে স্ক্রিপ্ট ওয়াইজ আমরা সিনটা যেভাবে সাজাচ্ছি গলা দিয়ে, সেইভাবে কিন্তু অবশ্যই ডিরেক্টর থাকছেন, তিনি কি চাইছেন বলছেন, সেই অনুযায়ী আমরা গলা দিয়ে সেটাকে ফোটাচ্ছি, তারপর সেটা শুট হচ্ছে। তো এই কাজটা করতে গিয়ে ওইখানে দাঁড়িয়েই অডিশন হয়, কি কোন গলা তার গলায় কোন চরিত্রটা বেটার ফুটছে। তো মা দুর্গার 2-3টে ডায়ালগ বলানো হয়। বলতে গিয়ে আমার বেশ আনন্দ হয়, মানে ভালো লাগছে শুনতে নিজের হেডফোনে নিজের গলাটা। এটাকে আরেকটু মডিউল করা যায় কিনা, যারা সিনিয়র দাদা দিদি ছিলেন সেগুলো খুব কাজে লাগে। এই করতে করতে দেখি আমার এই কাজটা দারুণ লাগছে করতে, এবং যখন অডিওটা আমরা বসে শুনছি মনে হচ্ছে স্বয়ং তারা আসছেন চোখের সামনে, তার যা আনন্দ। তার পরের বছরও যখন সেই ডাকটি আসে, বিশ্বাস করুন সকলকে বলছি, তোকেও বলছি, আজও অবধি যখন এই কাজটা আসে আমরা আগের দিন থেকে নিরামিষ খাই এবং সেদিন পুজো করে আমরা রেকর্ডিং শুরু করি। আমাদের কাছে ওটা মহালয়ার দিন, ওইটা আমাদের পুজোর দিন। আমরা মহালয়ার অনেক আগে রেকর্ডিং সেশনে যাই, প্রায় 2-3 মাস আগে, কিন্তু ওই দিনটা আমাদের পুজোর শুরুর দিন। তো এই কাজটা আমি করতে পারছি, সকলের এত ভালোবাসা পাচ্ছি, এটার জন্য সত্যি ওনাকে ধন্যবাদ তো দেওয়ার জায়গা নেই। মা বাবাকে এবং আমার সকল গুরুকে অসম্ভব, মানে আন্তরিক প্রণাম আর কি। তারা আমাকে এই জায়গাটা দিয়েছেন, তৈরি করেছেন, সেই শিক্ষাটা দিয়েছেন আর কি, এটুকুই বলতে পারি। আজকের গল্পের আমরা অনেকটা পর্যায়ে পেরিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি। যে বিষয়টা নিয়ে আলোচনা না করলেই নয়, যদি তুমি তো নাচ বহু বছর ধরে করছো, তুমি বললেও যেটা আলোচনার ফাঁকে ফাঁকে একটু, তো তোমার নিজস্ব তো গ্রুপও রয়েছে নাচের, হ্যাঁ, সেই সম্পর্কে যদি একটু ছোট করে আমার দর্শকদের বলো। খুব ছোট্ট করে হচ্ছে, প্রথম কথা আমার 3 বছর বয়স থেকে গান এবং নাচ শেখার শুরু। হুম। তো নাচ শেখার শুরু, নাচকে ভালোবাসার শুরু আমি 1996 সালে স্কলারশিপ পাই দিল্লি সিসিআরটি বোর্ডের, যেটা কত্থকের জন্য, এবং সেটা 17 বছর টানা পাই। এবং সেইখান থেকে আমার একটা অদ্ভুত নেশা হয় যে কত্থকটাকে নিয়ে আরেকটু বড় করে কিছু যদি করা যায়। যদিও কলকাতা শহরে আসার পরে সত্যি কথা নাচটাকে নিয়ে আমার সেই জায়গাটা করা হয়নি। ওই যখন বললাম যে আমার খুব কষ্টের জায়গা তৈরি হলো, ওটাও একটা যোগাযোগ সূত্রেই।
ডান্সার্স গিল্ডে যাওয়ার আমি সুযোগ পাই, মানে মঞ্জুশ্রী চাকি সরকারের ট্রুপ। সেটা আমি একটু পারমিশন নিচ্ছি, সেই ছোট না বললেই নয় জায়গাটা, না হলে আমার ভুল হয়ে যাবে, অনেক কিছু না বলা থেকে যাবে। সেখানে আমি যাই। ডান্সার্স গিল্ডের নিয়ম হচ্ছে ওখানে একটা পরীক্ষা দিতে হয়, সেখানে পাশ করলে তারা 2 বছরের জন্য মানে স্টুডেন্ট হিসেবে রাখে, কারণ তারা গ্রুপের মতন করে তৈরি করবে। তাদের ফর্ম একদম আলাদা, নবনৃত্য তাদের ফর্ম। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যালে বলা হয় প্রথম। তো সেইটা আমি যাই এবং সিলেক্ট হই, স্টুডেন্ট হিসেবে আমি ক্লাস শুরু করি 1-1.5 মাস পর। এবং এই সংগঠনটির অনুষ্ঠান দূরদর্শনে যখন হতো, মা না কান ধরে বসিয়ে দেখাতো, দেখ কিভাবে নাচতে হয়, নাচটা কি জিনিস, নাচটা শুধু নাচ নয়, একটা ছবি। তো এটা না মায়েরও স্বপ্ন ছিল, তো সেটা আসে আমার কাছে। মায়ের স্বপ্ন একটা জায়গায় পূরণ করার সুযোগ পাই আমি সেখানে। 1.5 মাস পর আমি ফিরছি ক্লাস করে, আমাদের যিনি সেক্রেটারি দিদি, পার্বতী দিদি হঠাৎ ফোন করেছে। আমি বাসে বসে ফোন ধরেছি। হ্যাঁ দিদি বলো। শোন না, আমরা ভাবছিলাম তুই একটু আসবি পরের দিন ক্লাসে, যখন তোর সাথে একটু কথা বলবো, তুই কি আমাদের মেম্বারশিপ নিবি? 1.5 মাস, কিন্তু ওটা 2 বছর হয়, যেহেতু স্কলারশিপের সার্টিফিকেট ছিল, পারফরমেন্স ওদের ভালো লেগেছে, তাই আমি সে সুযোগ পাই। লিড ডান্সার হিসেবে তাদের সঙ্গে প্রায় 3 বছর আমি কাজ করার সুযোগ পাই। তারপর ভাগ্যচক্রে আমার অন্যান্য কাজের ব্যস্ততার জন্য আমাকেই সেটা ছাড়তে হয়। কিন্তু সেই শিক্ষা, সেই অভিজ্ঞতা এবং আমার নাচের গুরুদের শিক্ষা থেকে আমার ইচ্ছে হয় যে আমি নিজে যদি একটু শুরু করি, নিজে ছোট ছোট করে যেভাবে পারবো। সেই ভাবনা থেকে ফিউচার ফাউন্ডেশন স্কুল, ঋষি অরবিন্দ ইনস্টিটিউশন, সেখানে আমি যোগাযোগ করি। কারণ এ শহরে তো তখন আমাকে সেইভাবে কেউ চিনতো না, মানে এটা আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা বলছি, তখনও আমার মুখটাও চেনে না সেই অর্থে কেউ। তখন ওই স্কুলে আমি জয়েন করি এবং সেটা দারুণ একটা প্যানেল আর কি, সেই জায়গায় নাম লেখাতে পারলেও ভালো লাগবে সেই রকম আশাতেই যাই। সেখান থেকে আমার নাচ শেখানো শুরু হয় এবং তার উদ্দেশ্য একটাই ছিল, আমার চর্চাটা যাতে বজায় থাকে, এত কাজের মধ্যে যেন সেটা হারিয়ে না যায়। সেটা এখনো চলছে এবং তাদেরই নিয়ে আমার একটি ছোট্ট সংগঠন যার নাম দ্য রুটস। দ্য রুটস এখনো কাজ করছে এবং এটি কিন্তু ছোটদেরই সংগঠন। এবং অদ্ভুতভাবে একটি মা, তার মেয়ে, একটি মা তার ছেলে, তারাও পারফর্ম করে একসাথে। তাদের ওই আনন্দটাই আমার কাছে অনেক, যে আমি আমার ছেলের সঙ্গে স্টেজ শেয়ার করছি, আমি আমার মেয়ের সঙ্গে স্টেজ শেয়ার করছি। প্লাস যুক্ত হয়েছে কালারিপাইট 2, যেটা কেরালিয়ান মার্শাল আর্ট। সেটা আমার জীবন যুদ্ধ শিখতে বাধ্য করেছে কালারিপাইট 2। কেরালিয়ায় 5 বছর থেকে সেটা আমি ট্রেনিং নিয়ে এসেছি এবং সেটা আমি এখন একটু একটু করে নাচের মধ্যে দিয়ে যদি প্রকাশ পাওয়ানো যায় সেই চেষ্টা করে যাচ্ছি, এই ব্যাস। সবশেষে বলবো, আগামী দিনে আর কি কি করার ইচ্ছে? আগামী দিনে খুব সত্যি কথা, আমার নিজের শহর আসানসোলের জন্য কিছু করার ইচ্ছে আছে। শুধু সময়টা পাচ্ছি না, কারণ এখান থেকে ছুটে গিয়ে করে ওঠাটা হচ্ছে না। তবে তার বাইরে যেটা বলতে পারি, আমার প্রচন্ড স্বপ্ন, এটা ছোট থেকেই, যে আমার নিজস্ব একটা রেপার্টারি সংগঠন হবে, যেখানে 5টা আর্ট ফর্ম একত্রিতভাবে কাজ করবে। যেটা স্বপ্ন আমরা একটা সময় নিজেরা বসে প্ল্যানও করেছিলাম, সেটা একদম। সময়ের অভাবে এখনো হচ্ছে না, কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে। 5টি আর্ট ফর্ম বলতে সেখানে অভিনয়, মূকাভিনয়, আঁকা, নাচ এবং গান লাইভ থাকবে। এটা নিয়েই কর্মকাণ্ড চলছে কিছু কিছু। এবং এটাকে রেপার্টারি সংগঠন হিসেবে যদি করার সুযোগ পাই, তাহলে কিছু ছেলে মেয়ে যারা এগুলো নিয়েই স্বপ্ন দেখে, তাদের স্বপ্নও যদি পূরণ করার সুযোগ পাই, সেই চেষ্টাই করব। এটাই আমার স্বপ্ন। আর আমরা আগামী দিনে আবারও তোমায় মেগায় ফিরতে, ভালো চরিত্র পেলে বা তোমার অন্য কাজের চাপ একটু কম হ্যাঁ, থাকলে, মানে আমার একটি জায়গায় আমি যেহেতু কি বলবো, বাধা পড়েছি সময়ে একটি কাজের জায়গাতেই, তো সেই জন্য আমি মেগা করে উঠতে পারছি না। না হলে সেই কারণে আমি মঞ্চে ফিরেছি, থিয়েটারটা আবার করতে পারছি, এটাও আমার কাছে অনেক আনন্দের। মানে 1 বছর টানা হলো আমি রেগুলার আবার থিয়েটারটা করছি। তো মেগার সময় আমার কাছে এলে, সুযোগ আসছে, সত্যি কথা তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমি না বলে ফেলতে বাধ্য হচ্ছি কাজেরই জন্য। তো নিশ্চয়ই সুযোগ পেলে তো আমি আবার করতে চাই, ভীষণ ভালো ভালো চরিত্র করতে চাই, এটাও তো একটা বড় স্বপ্ন। জয়িত্রীদি, আজকে আমাদের গল্পে আমরা অনেক কিছু বললে আমাদের তুমি। সেখানে যেমন সিনেমা নিয়ে কথা হলো, সিরিয়াল নিয়ে কথা হলো, ওটিটি নিয়ে কথা হলো, আবার নাটক, নাচ, গান, আবৃত্তি। আমার মনে হয় শিল্পের এমন কিছু জায়গা বাকি নেই যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলিনি। অনেক ধন্যবাদ, যদিও ধন্যবাদ না, শব্দটা না। খুব ছোট্ট, তাও তুমি যে ভালোবেসে এসছো
এর জন্য আমাদের অনেকটা ভাল লাগা, এবং আজকের এই দিনটাকে যাতে তুমি মনে রাখো আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। কি মিষ্টি! এটা সত্যি মনে রাখার মতন, এবং অর্ণব আমার সত্যিই খুব প্রিয় একটি মানুষ। হ্যাঁ? কেননা ওকে আমরা গোগল বলি। হুম, আ ওর সঙ্গে আমার পরিচয় দীর্ঘ বছর আগে। আমরা একটা কাজের সূত্রেই যোগাযোগ হয়, এবং ওর যে জার্নিটা, আমি পারলে সুযোগ পেলে অর্ণবের ইন্টারভিউ নিতে চাই। হ্যাঁ? মানে ওর একটা খুব সুন্দর জার্নি, এবং এই জার্নিটা খুব স্মুথ আ ওপর থেকে। ওর জার্নিটা কখনোই সেটা হবে না, কষ্টকর একটা জার্নি। সেটা আমার জানার খুব আগ্রহ রইল। একদম। ঠিক আছে? সেটা নিয়ে কখনো নিশ্চয়ই কথা হবে। আজকের গল্প, আমাদের আড্ডা যাই বলি না কেন আমরা শেষ করব। হ্যাঁ। কিন্তু আমার এই যে ফুল টিম মেম্বার, আমাকে তো ক্যামেরার সামনে শুধু দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার পিছনে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আমার টিম মেম্বারদের একটাই অনুরোধ আছে, এবং এটা তারাই আমার হুম, কে বলেছে এই বিষয়টা নিয়ে কথা বলতে। সেটা হলো এই যে তুমি মহালয়ায় যে হুম, কণ্ঠ দান করো, হুম। সেখান থেকে যদি একটা ছোট্ট কোনো অংশ বলে আমার দর্শকদের বলো বা শোনাও, সেই দিয়ে আমরা আমাদের আজকের পর্ব শেষ করব। এটা খুব কঠিন একটা চাহিদা। মানে ওই ১ম দুটো কঠিন হচ্ছে, একটা হচ্ছে ওই শব্দগুলো। হ্যাঁ। আ মায়ের কথা তো, ওটা আমরা যেকোনো শব্দ দিয়ে বলতে হুম, পারবো হুম, না। আমি চেষ্টা করছি, জানি না। খুব হুম, ছোট্ট করে একদম। সংক্ষেপে। মানে যেটা খুব মানুষের ভালো লাগার একটা জায়গা। আ একটু লাউড যাবো, আমি একটু কেটে নিচ্ছি। লাউড এ কোনো অসুবিধে নেই তো? হুম, ক্র্যাক এর হুম, ব্যাপার নেই তো? ঠিক আছে। আসি? হুম। রে রে মহিষাসুর, যুদ্ধে প্রস্তুত হ। তোর বিনাশ করব আমি। এই এটুকুই আমি বলতে পারি। এর বেশি অসাধারণ! অল্পতেই বোঝা যায়। এর বেশি বললে আমার মানে নিজেদের খুব কষ্ট হয়। মানে এই কাজগুলো আমরা যখন করি, আবারও একটু সময় নিয়ে নিচ্ছি। এই কাজগুলো যখন করি, আম আমরা না প্রত্যেকে একসাথে, অনেকে থাকি, অনেক শিল্পী একসাথে থাকি। আমরা এতটাই একাত্ম হয়ে যাই যখন যুদ্ধের সিকোয়েন্স আসে, আমরা যে কিভাবে সেটা করি, এবং আমরা যখন নিজেরা পরে শুনি, নিজেরাও খুব অবাক হই যে এটা আমাদের গলা দিয়ে বেরিয়েছে। ওই যে বললাম, আগের দিন থেকে সেই প্রস্তুতিটা স্ট্রেসটা থাকে, পড়ে একটা এবং খুব। স্ট্রেস পড়ে। মানে ওটা না, আমরা রেকর্ডিং সেশনের পর যখন বসি, নিজেরা চা খাই বা বাড়ি ফিরি, শরীর ছেড়ে দেয়। তখন বুঝতে পারি এটা একটা আরাধনা, এটা একটা সাধনা। এটা কিন্তু সত্যি সেই মুহূর্তগুলোতে যারা থাকেন জানেন, একটা কিছু হয়, একটা ম্যাজিক ঘটে। তো সেটা কতটা আমরা আনন্দ দিতে পারি জানি না। আমরা নিজেরা ভীষণ আনন্দ পাই কাজটা করে। এর জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি কখন মহালয়ার কাজ আসবে আরকি। একদম। আমরাও খুব আনন্দ পেলাম আজকে তুমি আসায়। আমিও ভালো খুব থেকো। খুশি হয়েছি। ভালো তোরা একদম, সকলে ভালো থাকিস। একদম। আর দর্শক বন্ধুদের একটা কথাই বলব, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী দিনে আপনাদের পছন্দের শিল্পীদের নিয়ে, পছন্দের মানুষদের নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।